আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা টেন্সের উপর যেই ক্লাসটা করেছিলাম সেটার প্র্যাকটিস করব। আমি প্রত্যাশা করব যারা আজকের ক্লাসটি করছেন আপনি নিশ্চয়ই টেন্সের বেসিক ক্লাসটি করে ফেলেছেন, যেখানে আমি টেন্সের একেবারে বেসিক থেকে আমাদের পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু পড়িয়েছি। এবং আজকের ক্লাসটি যেহেতু প্র্যাকটিস, আমি জানি আপনি একবারে প্র্যাকটিসের নিমিত্তে ক্লাসটি আমার সাথে শেষ অবধি করবেন ইনশাল্লাহ। টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন যেখানে যেভাবে আসুক আপনি খুব সহজে আনসার করতে পারবেন যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। চলেন আমরা শুরু করি। শুরুতে আমরা 1, 2, 3টা কোশ্চেন দেখছি এবং আমি যতগুলো প্রশ্ন আপনাদেরকে দেখাবো ভাই সবগুলো প্রশ্নই সামহাউ প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন চাকরি পরীক্ষায় হোক, সেটা বিসিএস ব্যাংকের পরীক্ষা, বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এসছে। ফলে এগুলোকে গুরুত্ব দিয়ে পড়বেন। পরীক্ষায় প্রশ্ন যখন রিপিট হয় ভাই এই প্যাটার্নটা ধরেই রিপিট হয়, মানে সেন্টেন্সগুলো আপনি বুঝে বুঝে পড়েন। এগুলো বুঝে বুঝে পড়লে আপনি ভাগ্য ভালো থাকলে এখান থেকে ডিরেক্টলি কমন পাবেন, অথবা এগুলোর মতো করে প্রশ্ন ডিরেক্টলি অবশ্যই পাবেন। ওকে, Rabindranath's stories often dash surprise endings. We often dash a victim of circumstances. I still feel very tired when the একটা বাক্য আছে in the morning. আমি নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ব্যাখ্যা করে যাব, ফলে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে সেটা অটোমেটিকলি দূর হয়ে যাবে। ওকে, আপনি আপনার প্রয়োজন মতো চিন্তা করে নেবেন, এবং যেহেতু পিডিএফটাও পাচ্ছেন আগেই আপনি পিডিএফটা আগে পড়ে রেখেছেন আমার প্রত্যাশা। আসেন 1 নম্বর প্রশ্ন ভাই, রবীন্দ্রনাথ স্টোরিজ। দেখেন রবীন্দ্রনাথের গল্পগুলো, সাবজেক্ট কিন্তু প্লুরাল, রবীন্দ্রনাথ দেখে সিঙ্গুলার ভাববেন না, রবীন্দ্রনাথের গল্পগুলো, তাহলে স্টোরি শব্দটা প্লুরাল, ফলে আমরা বুঝতে পারছি ভার্বটা হবে প্লুরাল। এখন অফেন শব্দটা দেখে আমরা এতটুকু জানি যে অফেন শব্দটার মতো কিছু অ্যাডভার্ব আছে, লাইক অলওয়েজ, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি। এগুলো থাকলে বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি, তাই না ভাই? তাহলে আপনার ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, সাবজেক্টটা প্লুরালে আছে তার মানে ভার্বটা প্লুরাল রাখতে হবে। আমরা জানি ভার্ব প্লুরাল মানে হলো ভার্বের সাথে অ্যাজবেস থাকে না, সাবজেক্ট বা নাউন প্লুরাল মানে হলো নাউনের সাথে অ্যাজবেস আছে বা থাকবে, আর ভার্ব প্লুরাল মানে হলো প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজবেস থাকবে না। তাহলে আপনি কি লিখবেন? অফেন। আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড নাই, মানে কি বলা যেতে পারে প্রিন্সিপাল ভার্ব নাই, এখানে হ্যাভটাই প্রিন্সিপাল ভার্ব আকারে বসা আছে, তাহলে এখানে হ্যাভ হবে আমাদের। বুঝতে পারছেন? যদি আমাদের এখানে স্টোরিজ অফেন ধরেন সারপ্রাইজেস বা সারপ্রাইজ ভার্ব থাকতো, আমরা কিন্তু সারপ্রাইজ লিখতাম, সারপ্রাইজেস না। এই সারপ্রাইজ শব্দটা কিন্তু আবার ভার্ব না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝে নিয়েন। সারপ্রাইজ এন্ডিংস মানে আশ্চর্যজনক শেষটা বা পরিসমাপ্তিটা। উই অফেন, অ্যাগেন সেম কথা ভাই, ইউ অফেন ভার্বের বিশ্রাম লাগবে আমাদের এখানে অফেন। অফেন বুঝতে পারছেন তো? অফেন আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এবং সাবজেক্ট যেহেতু উই আছে তার মানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার আমাদের প্রয়োজন নাই। উই অফেন ফল কোথা আছে দেখেন, ফল, উই অফেন ফল আ ভিকটিম অফ সার্কামস্টেন্স, মানে আমরা ঘটনার ভিকটিম হয়ে যাই। মাঝে মাঝে এমন হয় না যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং কোনো কারণে দুজন মানুষ ঝগড়া করছেন, এখন আপনি সাহস করে এই দুজন মানুষের ঝগড়া থামাতে গিয়েছেন, আনফর্চুনেটলি আপনি দুজন মানুষের কাছ থেকে দূরে ভুসি খেয়ে ফেলেছেন, আপনার দাঁতাটে পড়ে গেছে, মানে আপনি কিন্তু ঘটনার ভুক্তভোগী, এমনটা আর কি। দেন আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, আমি এখনো খুব টায়ার্ড ফিল করছি। অন্য পাশে একটা বাক্য আছে দেখেন, ওয়েন। ওয়েন কি লিখবেন আপনি? ওয়েন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ফিল করছি বলতে আমি ফিল করি, আমি ফিল করছি বলি না, বাক্যর অর্থ ফিল করি। আই স্টিল ফিল ভেরি টায়ার্ড, আমি এখনো অনেক ক্লান্তি ভাব অনুভব করি, ক্লান্ত অনুভব করি। ওয়েন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, যখন আমি ঘুম থেকে উঠি। দেখেন এটা একটা অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে কিন্তু, তাই না? অভ্যাসগত কর্ম বোঝালে ওয়াইন দিয়ে দুটা সেন্টেন্স যুক্ত যখন হয় উভয় পাশে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আসেন 4, 5, 6, 7। দ্য ডগ ইজ বার্কিং ইট ড্যাশ আ টেরিবল নয়েজ। কি হতে পারে ভাই? দ্য ডগ ইজ বার্কিং মানে কুকুরটা এখন ঘেউ ঘেউ করছে, তাহলে এখানে কোন টেন্সটা লিখলে আপনার কাছে অর্থ ক্লিয়ার মনে হয়? দেন সেম ক্যাটাগরি কোশ্চেন, মারিয়া ইজ ইন দ্য কিচেন, মারিয়া কিচেনে আছে, শি ড্যাশ লাঞ্চ। দেন ইটস 10 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। উত্তর দেখাই ভাই উইথ এক্সপ্লেনেশন, আপনার মনে কোনো কনফিউশন থাকলে অটোমেটিকলি দূর হয়ে যাবে। আসেন 4 বলছে দ্য ডগ ইজ বার্কিং, ভাই কুকুরটা, আমি যেহেতু বুঝতে পারছি কুকুরটা এখন চিল্লাচিল্লি করছে, এখন ঘেউ ঘেউ করছে, তার মানে কি এটার অবস্থা এখনই, কিন্তু আবার নাও এখানে নাও নাই। দেখেন দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা চিল্লাচিল্লি করছে, উত্তর কি হবে? ইট ইজ মেকিং আ টেরিবল নয়েজ, মানে এটা এখন একটা ভয়ঙ্কর নয়েজ তৈরি করছে, হ্যাঁ নয়েজ করছে। এখন একটু বোঝার কথা আমাদের যে কুকুরটা ঘেউ ঘেউ করছে, তার মানে কি এটা অবশ্যই এখনই তো আওয়াজ চিল্লাচিল্লি করে, এমন না যে ঘেউ ঘেউ করতেছে এখন আর আওয়াজ শুনবেন আপনি 2 ঘন্টা পরে বা 2 ঘন্টা আগে শুনেছেন, এমনটা কিন্তু হবে না। তাহলে এটা যেহেতু ঘেউ ঘেউ করছে তার মানে এটা এখনই টেরিবল নয়েজ করছে। সেম ক্যাটাগরির কথা, মারিয়া যেহেতু কিচেনে আছে তার মানে সে এখনই রান্না করছে, তাই না? কিচেনে তো মানুষ বেসিক্যালি কি জন্য যায়? রান্না করার জন্যই যায়।
বা রান্নার জাতীয় কাজের জন্যই যায়, তাহলে উত্তর কি হবে ভাই? মারিয়া ইজ ইন দ্য কিচেন, শি ইজ কুকিং লাঞ্চ। দেন ইটস 10 AM নাও, এখন 10টা, মানে এখন 10টা বাজে। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই, কি বলবেন? বলছি আমি এখন 10টা বাজে, আমার ঘড়িতে এখন 10টা বাজে, সূর্য এখন আলো দেয় না দিচ্ছে? যেহেতু আমি এখন 10টা বাজে বললাম, তার মানে আমার ইঙ্গিত দিচ্ছে ওই মারিয়া ইজ ইন দ্য কিচেনের মতোই, এখন 10টা বাজে, সূর্য ভালোই আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, তাহলে দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। দেন দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, দেখেন ওই যে আগের কোশ্চেনগুলোর মতো আপনি এই পার্টটা পড়েন, যেহেতু বিকজ অর্থ যেহেতু ধরবেন, মানে শুরুতে থাকুক আর শেষে থাকুক, আপনি যদি বিকজ পার্টটার আগে পড়েন অর্থ মানে কোশ্চেন আনসার করার জন্য, আপনি বিকজটার অর্থ কি নেবেন? কারণ না যেহেতু ধরবেন, যেহেতু ইট ইজ হাংরি নাও, মানে বাচ্চারা যেহেতু ক্ষুধার্ত, তার মানে ও কান্নাকাটি করছে। বাচ্চারা ক্ষুধার্ত হলে কান্নাকাটি করে, যখন ক্ষুধার্ত তখন কান্নাকাটি করে। এমন কি হয় যে সেই ক্ষুধার্ত হয়েছিল আর 2 ঘন্টা আগে, সে এখন কান্নাকাটি করবে, অথবা সে এখন ক্ষুধার্ত, সে আর 1 ঘন্টা পরে কান্নাকাটি করবে, এমনটা কিন্তু ঘটে না ভাই, যখন তখনই তো হয়। তো উত্তর হবে কি? দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। ক্লিয়ার? ওয়েল ডান। এরপর আসেন 8, 9 দুটা কোশ্চেন, একটু চিন্তা করতে পারেন। 8-এ লেখা আছে ভাই, এই কোশ্চেনটা আমি আপনাদেরকে সম্ভবত আগেও দেখিয়েছিলাম বেসিক ক্লাসে। তারপর আসেন ভাই, লেখা আছে অ্যাপারেন্টলি সুচি ড্যাশ মেরিড ইন মে বাট শি হ্যাজন্ট ইনভাইটেড মি। 9 দেখেন দে ড্যাশ টু আ কনসার্ট টুমোরো, কি হতে পারে? ইয়েস, দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম ভাই নিয়ার ফিউচার বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করতে পারি। যেমন দৃশ্যত অ্যাপারেন্টলি শব্দের একটা অ্যাডভার্ব, বুঝতে পারছেন? অ্যাপারেন্টলি শব্দের পুরো বাক্যটাই মডিফাই করছে। আমরা জানি অ্যাডভার্ব একটা ভার্বকে বেসিক্যালি মডিফাই করে, এছাড়া অ্যাডভার্ব অন্য অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে বা কোনো একটা ফ্রেজকে, কোনো একটা সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে। লাইক এই বাক্যে করেছে অ্যাপারেন্টলি পুরো বাক্যটাকে। তাহলে অ্যাপারেন্টলি সুচি ড্যাশ মেরিড ইন মে বাট শি হ্যাজন্ট ইনভাইটেড মি, মানে সে আমার দাওয়াত দেয় না, মানে সে কামিং মেতে সে বিয়ে করতে যাচ্ছে। আমি বলেছিলাম এই পয়েন্টটা আপনাদেরকে যে ভাই নিয়ার ফিউচার বোঝাতে আমরা, মানে ফিউচার বোঝাতে গেলেই আমরা নর্মালি কি করি? আমরা ফিউচার টেন্সের লিখে ফেলি ফিউচার ইনডিফিনিট, মানে আই উইল গো দেয়ার টুমোরো, আই এম গোয়িং দেয়ার টুমোরো কিন্তু হতে পারে। এখন এটা নিয়ে কনফিউশন জায়গা, সমাধানটা কি? যে স্যার আমি কি একই কোশ্চেনে ফিউচার ইনডিফিনিট আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস পাবো কিনা? না ভাই, পাবেন না। এখানে আমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা একবারে কম আসে, আসলে ফিউচার ইনডিফিনিট টেন্সের মুডে আসে না। এটা আমাদের মানে নলেজটা চেক করতে চায় যে নিয়ার ফিউচার বোঝাতে প্রেজেন্ট প্রোগ্রেসিভ হয়, স্টুডেন্টরা জানে কিনা। ওকে ভাই, তার মানে ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো একসাথে থাকবে না, কেমন? ফলে অ্যাপারেন্টলি সুচি ইজ গেটিং মেরিড ইন মে বাট শি হ্যাজন্ট ইনভাইটেড মি। দে ড্যাশ আ কনসার্ট টুমোরো, এই যে দেখেন টুমোরো আছে, আমরা নর্মালি দে উইল গো টু আ কনসার্ট টুমোরো, এটাই আমাদের ভাষা, বাট অপশনেই নাই আপনি করবেন কি? তখন আপনি এটা খেয়াল রাখেন ভাই, দে আর গোয়িং টু আ কনসার্ট টুমোরো। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে আমরা যেটাকে এখানে রেফার করতে পারি, নিয়ার ফিউচার বুঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স অবশ্যই হতেই পারে, যেটা নর্মালি হয়, বাট নিয়ার ফিউচার বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াসও কিন্তু হতে পারে, এটা আমাদের একটা জানার বিষয়। দেন 10, 11, 12। 10-এ আছে দেখেন হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, ভাই জাস্ট আছে, কোন টেন্সে লিখবেন? হি ড্যাশ জাস্ট নাও, কোন টেন্সে লিখবেন? আই ড্যাশ হিম অনলি 1 লেটার আপ টু নাও। আমরা কিন্তু একবারে 8, 9 থেকে, মানে যখন থেকে ইংলিশ শিখি, ভার্বের পয়েন্টটা সব বইতে এই পয়েন্টগুলো কিন্তু আছে। আসেন ভাই 3টা কোশ্চেনের প্রেজেন্ট পারফেক্ট মুডের দেখেন, তাহলে হি হ্যাজ আছে, জাস্ট আছে। আমরা জানি জাস্ট একটা অ্যাডভার্ব যেটা প্রিন্সিপাল ভার্বের আগে বসে। এখন হ্যাজের পর V3 লাগবে ভাই, গো অ্যান্ড গান। কোথায় গান আছে দেখেন 1 নম্বরে, তাহলে হি হ্যাজ জাস্ট গান আউট, মানে এই মাত্র সে বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, হি ড্যাশ বা বেরিয়ে গেছে দুটোই হয়, হি ড্যাশ আউট জাস্ট নাও, সেম কথা, মানে সেই মাত্র বেরিয়ে গেল, ওকে অর্থ দিচ্ছে। তাহলে হি হ্যাজ গান আউট জাস্ট নাও, হি হ্যাজ গান আউট জাস্ট নাও। আই ড্যাশ হিম অনলি 1 লেটার আপ টু নাও, আপ টু নাও মানে হলো এই পর্যন্ত, মানে এই পর্যন্ত সে কেবল একটা চিঠি আমারে পাঠাইছে। তাহলে আমি কি লিখবো এখানে? আই হ্যাভ সেন্ট, কোথায় আছে? এই যে বিতে দেখেন, আই হ্যাভ সেন্ট হিম, আমি তারে পাঠিয়েছি অনলি 1 লেটার, কেবল একটা লেটার, আপ টু নাও, এই পর্যন্ত। কঠিন মনে হয়েছে? নিশ্চয়ই না। আসেন 13, 14 ভালো কোশ্চেন ভাই। 14 নাম্বার, 13, 14 দুটা কোশ্চেনই ক্লিফস্টফ আর গ্ল্যানস্টফেল আসা কোশ্চেন। 13 নাম্বারটা ডিউতে আসা কোশ্চেন, 14 নাম্বারটা চট্টগ্রামে একাধিকবার এসছে। বলেন এভরিথিং ইজ গোয়িং ওয়েল, এই মুডের প্রশ্ন পাবেন। আমি বলেছিল ভাই, মানে প্রশ্ন হুবহু রিপিট হয় বাংলাদেশের, মানে রিপিট তো আসলে হইতে হবে, রিপিট হওয়া ছাড়া গতি কই ভাই, রিপিট অবশ্যই হইতে হবে, মানে সেটা এক্স্যাক্টলি রিপিট হোক বা ওই সেন্টেন্সের প্যাটার্ন ধরে রিপিট হোক, একটু দু একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে রিপিট হোক, রিপিট কিন্তু হয়। ফলে আপনি মানে মুখস্থ না করে বুঝে পড়েন, এগুলো পেয়ে যেতে পারেন, অথবা এগুলোর মতো পাবেন, দু একটা ওয়ার্ড হয়তো এদিক ওদিক হবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সবকিছু ভালো যাচ্ছে। উই ড্যাশ এনি প্রবলেম সোফার, ভাই সোফার আছে, সোফার থাকলে কোন টেন্স হয়? বুঝে গেছেন। দেন ন্যান্সি হ্যাজন্ট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, ন্যান্সি এখনো শুরু করে নাই তার পিএইচডির কাজ। আমি কিন্তু অর্থ বলে ফেলেছি, মানে আনফর্চুনেটলি সত্যি কথা বলতে আমি মানে অর্থটা এভাবে বলতে চাই নাই, বাট আমার মুখ দিয়ে চলে এসছে।
ন্যান্সি হ্যাজেন্ট বিগান, ন্যান্সি শুরু করে নাই কাজ করা তার পিএইচডির কাজ। ড্যাশ কি লাগবে এখানে, একটা অ্যাডভার্ব লাগবে কিন্তু ভাই, আমি উত্তর সহ দেখাই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমটাতে আমাদের বলছে এভরিথিং ইজ গোইং ওয়েল, সবকিছুই ভালো যাচ্ছে, তার মানে কি এই পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নাই। সোফার থাকলে বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেই, কেমন? তাহলে উই হ্যাভেন্ট হ্যাড কি এই উই হ্যাভেন্ট হ্যাড, এন্ড বলবেন স্যার হ্যাভ আওয়ার হ্যাড কেমন জিনিস ভাই? এটার এই সেকেন্ড হ্যাড মানে কিন্তু হ্যাভ, মানে হ্যাভের 3 নম্বর ফর্ম কিন্তু হ্যাড, থার্ড ফর্ম আমরা জানি হ্যাভ হ্যাড হ্যাড, মানে হ্যাভ ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট এন্ড পাস্ট ফর্ম হলো হ্যাড। এখন বলুন স্যার হ্যাডের অর্থ কি? এই হ্যাড যেটা, হ্যাডের অর্থ ভাই এক্স্যাক্টলি নাই। বলবেন স্যার নাই মানে ভাই হলো বাক্য অনুযায়ী এর অর্থ পাল্টায় দিতে পারে। যেমন এখানে হলো এভরিথিং ইজ গোইং ওয়েল, সবকিছু ভালো যাচ্ছে, উই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেম সো ফার, মানে আমরা কোনো সমস্যার মুখোমুখি হই নাই। বলতে পারেন উই হ্যাভেন্ট হ্যাড মানে উই হ্যাভেন্ট ফেসড, আমরা মুখোমুখি হই নাই। ওকে ভাই, তাহলে উই হ্যাভেন্ট ফেসড এনি প্রবলেম সো ফার, ওই ফেসটের জায়গায় হ্যাড লেখা আছে। আমরা বলি না আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, মানে আমি আমার নাস্তা খেয়েছি, নাস্তা শেষ করেছি। এখন সেকেন্ড হেড মানে কিন্তু এমন হতে পারে আই হ্যাভ ইটেন হতে পারে, আই হ্যাভ টেকেন হতে পারে। সেকেন্ড হেডটা মানে ইটেন অথবা টেকেন। তার মানে হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় বাক্যে, বাক্যে ব্যবহৃত হয়, এটা টেন্স অনুযায়ী কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। ওকে ভাই, মানে টেন্স না, মানে বাক্যের অনুযায়ী এটার অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং এটা খুব পপুলার একটা পয়েন্ট অফ ভিউ। দেখবেন যারা নেটিভ স্পিকার তারা এই ওয়ার্ডটাকে খুব করে ইউজ করেন। নিশ্চয়ই আবার আপনি 2 মিনিটের কথা বলতে গিয়ে সব ভার্বের জায়গায় শুধু হ্যাভ মানে হ্যাড লিখেন, বলবেন না। এটা নিশ্চয়ই ক্লিয়ার। 14 আসেন, ন্যান্সি হ্যাজেন্ট বিগান, ন্যান্সি শুরু করেন নাই ওয়ার্কিং কাজ করা অন হার পিএইচডি, তার পিএইচডি এখনো ইংলিশ কি ভাই ইয়েট ওয়ার্কিং ইয়েট, বিকজ কারণ শি ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স, সে এখনো তার মাস্টার্স নিয়ে কাজ করছে, সে পিএইচডি নিয়ে এখনো কাজ শুরু করেন, এটা হওয়ার কথা। বাকি কোনো সেন্টেন্স মিলাতে পারবেন না। ন্যান্সি হ্যাজেন্ট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি স্টিল, না স্টিল এখানে বসে না, এখনো কথাটা প্রয়োজন, এখনো ইংলিশটা আমরা ইয়েট নেই নেগেটিভ সেন্টেন্সে, কি এখনো সে শুরু করেন তার পিএইচডি, যেহেতু এখনো সে শুরু করে নাই, যেহেতু হি ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স, সে তার মানে এখনো সে তার মাস্টার্স নিয়ে কাজ করছে, মানে মাস্টার্সটা এখন সে পিএইচডি নিয়ে করবে কেমনে? ইয়েট এজ এ রেজাল্ট শি ইজ স্টিল না, উত্তর হবে ভাই এটা। ন্যান্সি হ্যাজেন্ট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি ইয়েট শব্দটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে লিখি। দেন 15 to 18, দ্য টেস্ট ইজ গোয়িং অন, ভাই দেখেন একই মুডের কোশ্চেন আমরা একটু আগে পেয়েছি। দ্য টেস্টিং ইজ গোয়িং অন, উই ড্যাশ এনি প্রবলেমস, উত্তর পেয়ে যাবেন নিশ্চয়ই। উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। দেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও অ্যান্ড ড্যাশ ফর মেনি ইয়ার্স, ভালো কোশ্চেন। আই এম আ টিচার, আই ড্যাশ আ টিচার ফর 12 ইয়ার্স। এখানকার কোশ্চেনের যে থিমটা একটু কনফিউজিং, বাট আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন। আমি আমার এক স্টুডেন্ট কাম টিচার, মানে ও আমার স্টুডেন্ট, এখন স্টুডেন্ট পড়ায়, মানে উনি এখন টিচার। তো আমাকে উনি প্রশ্ন একবার করেছেন। এখন বিষয়টা হলো এটা আমরা আমাদের বাংলাদেশি কনটেক্সটে তেমন ইউজ করি না। কি সেটা? আমরা জানি অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এমনটা বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই ট্রু মোস্টলি। পাশাপাশি এই কথাটাও আমরা জানার কথা যে অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বুঝালে ভাই প্রেজেন্ট পারফেক্ট হয়। তো কখন হয়? যেই ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, ওই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। ওই ভার্বগুলো যখন অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝায়, ওই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। ওকে, তো আমার স্টুডেন্ট কাম টিচার, উনি এটা জানতেন, স্টিল একটু ক্লিয়ার হয়ে নিলেন আর কি আমার কাছ থেকে যে এটা এমন কেন। এই আসলে হয়তো দেখাই, তো দ্য টেস্ট ইজ গোয়িং অন, মানে টেস্ট যাচ্ছে। উই হ্যাভেন্ট হ্যাড, দেখেন কোথায় আছে এই উই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেমস, মানে উই হ্যাভেন্ট ফেসড এনি প্রবলেমস। সোফার না থাকলে কিন্তু আপনি আনসার লিখতে পারতেন বাকি থিমটা ধরে। দেন নাম্বার আসেন, উই হ্যাভ নট হ্যাড আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের শুরু থেকে আমরা কোনো কি পাই নাই, ছুটি পাই নাই। উই হ্যাভ নট হ্যাড আ হলিডে, মানে আমরা কোনো ছুটি পাই নাই। উই হ্যাভ নট রিসিভড আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে। এই বিগিনিং বানানটা খেয়াল রাখতে পারেন ভাই, BEGINNING, বিগিনিং মানে শুরু। দেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে আমার সেরা বন্ধু এখন। অ্যান্ড হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স, মানে সে অনেক বছর ধরে আমার সেরা বন্ধু। মানে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও অ্যান্ড হি হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স। এই হিটা আবার লিখছি না কারণ একই সাবজেক্ট রিপিট করা দরকার হচ্ছে না। আবার হ্যাজ বিনের পরে কিন্তু বেস্ট ফ্রেন্ড কথাটা আছে, লেখা দরকার হয় না কারণ সেম কথা আগেও লেখা আছে। তাহলে এটার একবার সহজ বাংলা, মানে আমরা সিম্পলিফাইড করে যদি বাংলা বলি, মানে ইংলিশটা বলি যেভাবে আমরা বাংলা বলি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও অ্যান্ড হি হ্যাজ বিন মাই বেস্ট ফ্রেন্ড ফর মেনি ইয়ার্স, মানে সে আমার সেরা বন্ধু এখন এবং সে অনেক বছর ধরেই আমার সেরা বন্ধু। কেমন? দেন আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই ড্যাশ আ টিচার ফর 12 ইয়ার্স, মানে আমি 12 বছর ধরে এই টিচিং পজিশনেই আছি। তাহলে আই হ্যাভ বিন আ টিচার ফর 12 ইয়ার্স। আই হ্যাভ বিন আ টিচার ফর 12 ইয়ার্স, মানে আমি 12 বছর ধরে টিচিংয়ে আছি। ওকে ভাই,
তাহলে অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বুঝালে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন, প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন সেটা অবশ্যই সত্য। পাশাপাশি এটাও খেয়াল রাখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে ওই ভার্বগুলোর ক্ষেত্রে যাদেরকে আমরা কন্ডিশনান্সে লিখি না, বা যদি পরীক্ষা অপশন না থাকে তখন আমরা করবো কি। ওকে ভাই, কামিং ব্যাক 1920 আফটার দিস পারফরমেন্স, এই পারফরমেন্সের পরে আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস, আমরা জানি 5 টাইমস 2 টাইমস এমনটা বুঝালে কোন টেন্সে লিখতে হয়। দেন হাউ মেনি টাইমস থাকলে কোন টেন্সে লিখতে হয় আমি আপনাদেরকে বেসিক ক্লাসে বলে এসেছি। আসেন ভাই, আফটার দিস পারফরমেন্স মানে এই পারফরমেন্সের পরে আই হ্যাভ সিন হ্যামলেট 5 টাইম, হ্যামলেট কি জিনিস জানেন, শেক্সপিয়ারের সাথে কানেক্টেড, এবং 5 টাইমস মানে 5 বার। হ্যাঁ, তাহলে এই পারফরমেন্সের পরে আমরা হ্যামলেটের 5 বার দেখেছি, 5 টাইমস 2 টাইমস 3 টাইমস, এগুলো আমরা পেলে বাক্যটাকে কোন টেন্সে লিখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। মানে আমি 5 বার দেখছি মানে কি বুঝতে পারছেন না, 5 বার দেখছি মানে হলো এটার পরে 5 বার দেখছি মানে এটা আমার পঞ্চমবার, তার মানে এটার আগে আমি 4 বার দেখছি, তার মানে এই কাজটা কিন্তু আমি রিপিটেডলি করছি, এমনটা বোঝাতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। হাউ মেনি টাইমস বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি ইন্টারোগেটিভ সেন্টেন্স মোডে। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ ডাবল চলে এসেছে, এখানে অপশনে ইউ থাকার কথা না, অথবা এখানে থাকার কথা না, আমার মিস্টেক, আপনি বুঝে নিন ভাই। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, তোমার কতবার আমি বলবো টার্ন দ্যাট মিউজিক ডাউন, একটু ভলিউম কমাও ভাই, সিরিয়াসলি করে শোনা ঠিক না। মানে আপনি ভালো কিছু শুনছেন সেখানে অনেক কারো ক্ষতি হওয়া ঠিক না, মানে কারো ডিস্টার্ব হওয়া ঠিক না, তাই না? আর মিউজিক শুনলে মানে মিউজিক বলতে আমরা যেটা বুঝি নাচ গান শুনলে তো অবশ্যই কারো ডিস্টার্ব হওয়া ঠিক না, কোনোভাবেই কারো ডিস্টার্ব করা ঠিক না, মানবাধিকার লঙ্ঘন সেটা, তাই না? আছেন ভাই 21 থেকে 24। হ্যাঁ, আপনারা যদি কেউ ভাবেন যে আমি কোনোভাবে আপনাদের মানবাধিকার লঙ্ঘন করছি, নিশ্চয়ই প্লিজ মানে আমি চেষ্টা করব এটাকে রিকভ করার জন্য কোনোভাবে, আমাকে ইন্ডিভিজুয়ালি হাই হ্যালো দিয়েন। হ্যাঁ, এটা নিয়ে 21 থেকে 24 ভাই, আই ড্যাশ ওয়েটিং হিয়ার সিন্স 5 o'clock, কি হতে পারে বুঝতে পারছেন এটা কোন অ্যাঙ্গেলের কথা? আমি কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। আমরা অপশনগুলো দেখে চিন্তা করবো কোনটা কোথায় আছে। দে ড্যাশ দ্য ক্যানেল ফর আ উইক, দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং, হাউ লং ড্যাশ ইংলিশ। বুঝতে পারছেন এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, এটা বাংলাদেশ ব্যাংকের আসা কোয়েশ্চেন। আমি সব জায়গায় সোর্স লিখি নাই, জানেন আপনারা যে কোনো বই ধরে পড়লো এগুলো নিশ্চয়ই পাবেন। আসেন ভাই উত্তর আসি 21, আই ড্যাশ ওয়েটিং হিয়ার সিন্স 5 o'clock, মানে 5টা থেকে আমি অপেক্ষা করছি। তাহলে 5টা থেকে অপেক্ষা করছি মানে কি 5টায় অপেক্ষা করা শুরু করছি, এখন অপেক্ষা চলতেছেই, এবং ওয়াইট ভার্বটার আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি এবং অপশনও আছে। তাহলে আমরা কি লিখব, আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, হিয়ার এখানে সিন্স 5 o'clock 5টা থেকে। o'clock কখন লিখি আমরা জানেন, যখন এক্সাক্ট টাইম থাকে, এক্সাক্ট মানে 5টা যায় 5টা 6টা মানে ঘড়ির ঘন্টা কাটায় থাকে তখন আমরা o'clock লিখি। দেন 22, দে ড্যাশ দ্য ক্যানেল ফর আ উইক, এক সপ্তাহ ধরে তারা ক্যানেলটারে খনন করতেছে, তার মানে খনন করা শুরু করছে আর এক সপ্তাহ আগে থেকে এখনো চলতেছে। তো কি লিখবো, দে হ্যাভ বিন কই আছে ভাই, এই যে দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল, তারা ক্যানেলটারে খনন করছে ফর আ উইক, এক সপ্তাহ ধরে। দ্য বেবি ড্যাশ সিন্স মর্নিং, কান্নাকাটির বিষয় দেখছি অপশনে, তার মানে সকাল থেকে বাচ্চাটা কান্নাকাটি করতেছে, তার মানে সকালে কান্নাকাটি শুরু হয়েছে, এখন সে কান্নাকাটিটা করছে, তার মানে আপনি কি লিখবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ক্রাই ভার্বটাকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়। ফলে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, সকাল থেকে বাচ্চাটা কান্নাকাটি করছে। হাউ লং, বললাম হাউ লং থাকলে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেবেন, যদি প্রেজেন্ট পারফেক্ট না লিখতে পারেন কন্টিনিউয়াস টেন্সে না লিখতে পারেন পারফেক্টলি লিখবেন। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং আছে, এই দেখেন হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, কতদিন ধরে আপনি ইংলিশ শিখছেন, কত সময় ধরে আপনি ইংলিশ শিখছেন। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, কত সময় ধরে আপনি ইংলিশ শিখছেন বা শিখতেছেন, যেটাকে আমরা বলি। আসেন ভাই 25 to 8, 25 বলছে একটা কারেক্ট সেন্টেন্স, খুব ভালো কোয়েশ্চেন ভাই, কনফিউজিং বটে তবে খুব বেশি কঠিন না। হি ড্যাশ টু হিজ অফিস ইয়েস্টারডে, হার ফাদার ড্যাশ হোম লাস্ট উইক, লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ। ওকে ভাই আনসার দেখাই। 25 বলছে ভাই কারেক্ট সেন্টেন্স কোনটা, হাউ লং আছে বুঝতে পারছেন, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবেন। এখন হাউ লং আর ইউ ওয়ারিং না ভাই, মানে বাক্যের অর্থটা যা দাঁড়ায় সেটা কতদিন ধরে আপনি চশমা পড়ছেন, চশমা ব্যবহার করছেন। এখন কতদিন ধরে চশমা ব্যবহার করছেন, তার মানে কি চশমা ব্যবহার করা আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, তাই না? এবং খেয়াল করেন ভাই, এই যে চশমা পড়ছি আমি, এটা কিন্তু গ্লাস না, GLASS দিয়ে গ্লাস হয় না, ওই গ্লাস হলো জানালার গ্লাস, দরজা জানালা যে গ্লাসটা ইউজ করে না, ওই গ্লাস, কাঁচ যেটাকে আমরা বলি। আর চশমা বুঝাতে আপনার গ্লাসেস ইউজ করতে হবে, তাহলে গ্লাসেস যেখানে আছে ও সব জায়গায় আছে। আপনি কারেকশন আকারে এরকম প্রশ্ন নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, এখানে নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্ন নাই, এটা আমার পক্ষ থেকে ভুল, প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা ভাই। উত্তর হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, মানে কতদিন ধরে তুমি বা আপনি চশমা পড়ছেন, কতদিন ধরে আপনি চশমা পড়ছেন। দেন হি ড্যাশ গো টু হিজ অফিস ইয়েস্টারডে, ভাই ইয়েস্টারডের মতো অতীতকালীন কোনো নির্দিষ্ট সময় যখন উল্লেখ থাকে, আমরা জানি বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয় বা সিম্পল পাস্টে লিখতে হয়। তাহলে কি লিখবো, গো আছে, তাহলে আমরা বাক্যটা যেহেতু নেগেটিভ সেন্টেন্সে হির সাথে কি লিখতে পারি, ডু ডাজ ডিড লিখি নাকি, ডাজ লিখি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আমরা ডু ডাজ লিখি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ডিড লিখি, সাবজেক্ট যা আছে তাই হোক। তাহলে হি ডিড নট কো আছে, এই দেখেন হি ডিড নট গো টু হিজ অফিস ইয়েস্টারডে, সে তার অফিসে গতকাল যায়নি। হার ফাদার
লাস্ট উইক আছে ভাই, অতীতের চিহ্ন আছে, তাহলে আপনি পাস্ট টেন্স লিখবেন। হার ফাদার কেম হুম লাস্ট নাইট, তার লাস্ট উইক, তার বাবা গত সপ্তাহে বাড়ি গিয়েছিল। কেম টু হুম বলবেন না, কেম হুম। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, আবার একটু বলতে চাই ভাই, দয়া করে সেন্টেন্স রিডিং করে ফেলেন। আপনি উত্তর পাইছেন না কেমটা এখানে বসায় পুরো বাক্য একবার দু চারবার রিডিং করে ফেলেন, আপনি কিন্তু এখানে একটা প্রিপোজিশন শিখে ফেলছেন। এবং আমি যখন আইএলটিএস এর স্টুডেন্টদেরকে মানে স্পিকিং টেস্টটা নেই, আইএলটিএস এর মক টেস্টে যখন স্পিকিং দেয়, আপনারা জানেন মানে আইএলটিএস পরীক্ষা যারা দেয়, এবং সব ভাষারই 4টা মডিউল থাকে, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। তো স্পিকিং করতে গেলে এবং রাইটিং লিখতে গিয়ে যেই কমন মিস্টেকগুলো আমরা আমাদের স্টুডেন্টরা করে থাকে, তার মধ্যে অন্যতম একটা যে হুম, মানে হুমের আগে একটু লিখতে চাই যে আই এম গোয়িং টু হুম, আই এম গোয়িং টু অ্যাব্রোড না, আই এম গোয়িং হোম, আই এম গোয়িং অ্যাব্রোড। আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে নিশ্চয়ই পড়িয়েছি এই পয়েন্টটা। ফলে ভাই সেন্টেন্স পড়েন। এখন যে পয়েন্টটা আসলে বলতে চাইছিলাম সেটা হলো গ্রামার পারা আর স্পিকিং এ বা লেখার সময় ঠিকমতো লেখার পার্থক্য আছে। অনেক মানুষ দেখেছি যে উনি ভালো গ্রামার পারেন, ট্রুলি গ্রামার পারার মতো মানুষ, স্টিল হি ইজ মেকিং অর শি ইজ মেকিং লটস অফ মিস্টেক্স। কারণ কি ভাই, গ্রামার পারা একটা, আর প্রয়োগ করা পৃথক। ওই প্রয়োগটা আপনি এখন রিডিং পড়লে আপনি অটোমেটিকলি পেরে যাবেন, যেটা ন্যাচারালি আপনার ভিতরে মানে গেঁথে যাবে। ফলে রিডিং পড়েন ভাই, পরীক্ষার কাজে দিবে। আমার শত স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স কিন্তু এটাই বলে যে প্রশ্ন সমাধান করছে ঠিক, বাট বাক্যটা রিডিং করছে উইথ কারেক্ট অপশন। তাতে সুবিধা কি, পরীক্ষা হলে খুব বেশি চিন্তা করার টাইম নেই। মূল পরীক্ষা তো আপনি শুধু ইংলিশ দিবেন না, ইংলিশের পাশাপাশি আরো 2-4-5টা সাবজেক্ট আপনার থাকে। আবার ইংলিশ দিলেও তো ইংলিশের নির্দিষ্ট কোন টপিক থেকে প্রশ্ন আসবে না, তাই না? অনেকগুলো টপিক থেকে একসাথে প্রশ্ন আসবে, এবং ওখানে লিখেও থাকবে না মোস্টলি কোন টপিক থেকে আসছে। ফলে আপনি বলবেন, আমি প্রশ্ন রেগুলার পাই, প্রায়শই পাই যে স্যার আমি টপিক তো ভালোই পারি, প্র্যাকটিসও ভালোই পারি, বা কেন যেন পরীক্ষা দিতে গেলে বা যে কোনো ধরনের টেস্ট দিতে গেলে ভুল করি। তো এটার সমাধান কিন্তু ভাই এটাই আমি বলি সেটা হলো আপনি বুঝে বুঝে প্রিভিয়াস কোশ্চেন বারে বারে পড়তে থাকেন, এবং রিডিংটাও পড়েন সাথে। উত্তর যেটা পেয়েছেন কোশ্চেন সমাধান করতে এসে, উত্তরটারে ওই ব্ল্যাঙ্কে বসায়া পুরো বাক্যটা 2-4বার রিডিং পড়েন। ন্যাচারালি আপনি পরীক্ষার হলে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ চিন্তা করা ছাড়াই আপনার মুখ দিয়ে কারেক্ট উত্তরটা বের হয়ে যাবে। সেটাই তো দরকার নাকি? পরীক্ষার হলে আপনার টিচারের বুঝাইয়া তারপর দাগাইতে হয় না, তাই না ভাই? ফলে উত্তর করে নেই। হার ফাদার কেম হোম লাস্ট উইক, দেন লাস্ট নাইট অ্যাগেন অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। লাস্ট নাইটে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এবং হ্যাপেন ভার্বটা পেসিভলি লেখা যায় না, ওয়াজ হ্যাপেন লিখতে যাবেন, এটাও রিডিং করে রাখেন ভাই। অ্যান্ড লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন, গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আল্লাহ আপনাদের সবাইকে আমাকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যদি কেউ আমাদের আশেপাশে কোনোভাবে অ্যাক্সিডেন্টের মুখে হয়ে যায়, আমরা তাদেরকে সহায়তা করতে পারি, সেই সাহস যেন আল্লাহ আমাদেরকে দেন, সেই উদারতা, মনের সংকীর্ণ থেকে মুক্ত থাকার তৌফিক যেন দেন। হ্যাঁ, আসেন ভাই 29 থেকে 31। I dash him long since. I dash to his house yesterday but could not meet him. This book first published in এত। কি লিখবেন? ইজি কোশ্চেন ভাই, সবগুলোতে ক্লু আছে। আই ড্যাশ হিম লং সিন্স, লং সিন্স মানে অতীতের চিহ্ন, আপনি বুঝতে পারছেন, মানে আমি অনেকদিন ধরে তার চিনি বিষয়টা এরকম। লং সিন্স কিন্তু অতীতের একটা সময়কে নির্দেশ করছে। ফলে আপনি উত্তর কি লিখবেন ভাই? আমরা পড়েছিলাম ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লং সিন্স, এগুলো পাস্ট ইনফিনিট টেন্সের মানে সিগনেচার ওয়ার্ড, কেমন, যেগুলো দিয়ে আমরা পাস্ট ইনফিনিট টেন্স বলতে পারি। ফলে আপনি বলবেন আই স হিম, আমি তার দেখেছিলাম, লাস্ট লং সিন্স। ওকে, দেন 30 ভাই ইয়েস্টারডে আছে, ফলে পাস্ট টেন্স লিখবেন না আপনি, তাহলে কি লিখবেন? আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হুম আর হাউসের পার্থক্য আছে কিন্তু ভাই। আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাড়িতে গিয়েছিলাম ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম, তার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। হুমটা হলো একবার এক্স্যাক্টলি হুম মানে ভাই যেখানে আমরা শুধু থাকি আর কি, তেমন কিছুই করি না। আর হাউসটাতে যেটা হতে পারে, হ্যাঁ, হাউসটা হতে পারে এরকম, লাইক এখানে থাকার জায়গা আছে, সাথে ব্যবসা বাণিজ্য হয়। ঢাকা শহরের বিল্ডিং গুলোকে বলতে পারেন হাউসের মতো। হ্যাঁ, মানে এখানে মানুষজন থাকেও, আবার দেখেন ব্যবসা বাণিজ্য করে। হসপিটাল থাকে একই বিল্ডিং এ, ঢাকার অনেক বিল্ডিং আছে, এখানে একই বিল্ডিং এ মসজিদ আছে, একই বিল্ডিং এ ইউনিভার্সিটি আছে, একই বিল্ডিং এ রেস্টুরেন্ট আছে, একই বিল্ডিং এ মানুষ থাকে, একই বিল্ডিং এ সুপার শপ আছে, ইটিসি। তারপর দেখেন ভাই দিস বুক 1985 আছে, তার অতীতের চিহ্ন পাস্ট টেন্সে আছে। ফলে বাক্যটা পেসিভ মুডে লিখতে হবে, পাবলিশড পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, একটা অক্সিলারি লিখবেন। দিস বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1985, 1985 এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল। পেসিভ মুডে কিন্তু ভাই, বই তো নিজে প্রকাশিত হয় না। 32-33 ডেভিড হকনি ড্যাশ ইন এত ইন 1937 ইন ব্র্যাডফোর্ড, a town in the north of England. He dashed a terrible fight with some drunken sailors. ভাই পাস্ট টেন্সের চিহ্ন আছে, তো দেখাই। ডেভিড হকনি কি লিখবেন? ওয়াজ বর্ন। আমরা জানি কারো জন্মগ্রহণ করা বুঝাতে অলওয়েজ ওয়াজ বর্ন লিখতে হয়, একজন যদি বুঝায়, কারণ তার জন্মগ্রহণ করা নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে ইট ইজ অলরেডি ডান, এটা অতীতের চিহ্ন, এবং পেসিভ মুডে লিখতে হয়। কেউ মরে গেছে বলতে কিন্তু ডাইড মানে ওয়াজ ডাইড লেখা যাবে না, ওয়াজ ডাইড লেখা যাবে না। ওকে ভাই, ফলে হি ওয়াজ ডাইড না, হি ডাইড and he was born, কেমন ভাই? তাহলে ডেভিড হকনি ওয়াজ বর্ন, আমরা এইচএসসি ধরে পড়ে এসেছি, ওয়াজ বর্ন ইন এত ইন ব্র্যাডফোর্ড, a town in the north of England. Then he dashed a terrible fight with some drunken sailors। কি লিখতে পারেন আপনি?
ওই যে বলে দিলাম আপনাদেরকে, হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ ডাইড লিখতে পারবেন না, হি ওয়াজ কিল্ড, হি কিলিং হবে না, হি হ্যাজ বিন ডাইডও না, পেসিভ লিখা যাবে না ডাই ভার্বটাকে, ফলে ডি এ লিখবেন না, হইতে পারে বি আর সি, আর সি তো ভার্ব না, কিলিং তো ভার্ব হয় না ভাই, কিলিং এর আগে অক্সিলারি থাকলে এটা ভার্ব ধরবো, এটা কিন্তু ভার্বের ক্যাটাগরিতে আসছে না আমাদের কাছে। তাহলে আমরা লিখবো হি ওয়াজ কিল্ড, মানে তারে খুন করা হয়েছে ইন আ টেরিবল ফাইট, একটা টেরিবল ফাইটে উইথ সাম ড্রাঙ্কেন সেলর্স, মানে মদ্যপ সেলর্সের সাথে। 34-5 খুব ভালো এবং রিপিটেড কোয়েশ্চেন, ইনক্লুডিং বিশেষ পরীক্ষায় এসছে এই কোয়েশ্চেনটা ধরে অনেক প্রশ্ন আপনারা পাবেন। অ্যাজ সুন অ্যাজ দিই ভাই, অ্যাজ সুন অ্যাজ মানে যখন তখন, উভয় পাশে সেম টেন্স হয়, উভয় পাশে একই টেন্স হয়। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি বিগ্যান টু ক্রাই, উত্তর এটাই, যখনই সে আমাদের দেখেছিল সে কান্না শুরু করে দিয়েছিল। তাহলে অ্যাজ সুন এজ এর মানে বাক্যটা বলতে এরকম হলে বেশি ভালো হইতো যে হি বিগ্যান টু ক্রাই অ্যাজ সুন অ্যাজ হি স মি, হি বিগ্যান টু ক্রাই অ্যাজ সুন অ্যাজ স মি। মূল পয়েন্ট হলো অ্যাজ সুন এজ এর দুইটা সেন্টেন্স যুক্ত হলে ভাই উভয় পাশে সেম টেন্স হবে। অ্যাজ সুন এজ হি স মি, এটা কমা আছে নিশ্চয়ই এখানে, কমা দেয় নাই পরীক্ষা, আমি দিলাম না। অ্যাজ সুন এজ হি স মি, যখনই সে আমাদের দেখেছিল, হি বিগ্যান টু ক্রাই, সে কান্না করা শুরু করেছিল। সেম কথা বিসিএস এর সেটা। অ্যাজ সুন এজ আই ড্যান্স দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলেছিলাম তখনই যখন দরজার রিং আমি শুনছিলাম, দরজা ওই কলিং বেল দিচ্ছে আমি শুনছিলাম, তখনই খুলছি, মানে আমি কাছাকাছি ছিলাম, দেরি করি নাই। উত্তর কি হবে? অ্যাজ সুন এজ আই হার্ড দ্য বেল, কই আছে এই যে দেখেন, অ্যাজ সুন এজ আই হার্ড দ্য বেল, হিয়ার থেকে আসছে, হ্যাঁ এটার উচ্চারণ হিয়ার্ড না, হার্ডেই, ওই যে হার্ড শক্ত ওটার উচ্চারণে ভাই। অ্যাজ সুন এজ আই হার্ড দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর। আচ্ছা 36-7-8 ওয়েন শি অ্যারাইভড হোম আফটার আ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, কি লিখবেন? কঠিন না, একবার ইজি কোয়েশ্চেন। While the man dashed in the field, suddenly a dog came and dashed him. What dashed at 10 o'clock when I found? Interrogative sentence. উত্তর দেখাই ভাই 36 এ উত্তর হবে কি দেখেন, when she arrived home after a hard day at work। আমরা জানি তো অতীতের দুটো কাজ যখন when দ্বারা যুক্ত হয় এবং একটা চলমান অবস্থা বোঝায় আর একটা হঠাৎ করে আসছে এমনটা বোঝায়, তাহলে বাক্যটা কেমন যেন হয় জানেন তো? ওই বললাম না, when এর এক পাশে past indefinite, অন্য পাশে past continuous। তাহলে ওয়েন শি অ্যারাইভড হোম, যখন সে বাড়িতে পৌঁছেছিল, আফটার আ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রম কইরা যখন সে বাড়িতে পৌঁছেছিল, হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং, সে দেখলো তার হাজব্যান্ডে কি করতেছে, ঘুমাচ্ছিল, মানে সে কঠোর পরিশ্রম করে বাড়িতে ফিরেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। একই টাইমে তার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, ফলে তার হাজব্যান্ড ঘুমাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, সে এসেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। উত্তর হবে বি। ওয়েন এটা হয় না, উচ্চারণ কিন্তু ওয়েন, এটাও একটা কমন মিস্টেক্স, মানে ওয়ান অফ দ্য কমন মিস্টেক্স দ্যাট আই ফাউন্ড ইন স্টুডেন্টস দোজ হু সিট ফর আইএলটিএস টেস্ট। স্পিকিং টেস্ট একটা কমন মিস্টেক হলো হয়েন উচ্চারণ করি আমরা বাংলাদেশিরা, হয়েন। আমাদেরকে তো আমাদের একাডেমিক লাইনে প্রনাউন্সিয়েশন শেখানো হয় না, আমরা মোস্টলি ট্রিক্স অ্যান্ড টিপস ধরে ধরে পরীক্ষা ভালো স্কোর করে যাই, তাই না? কখনো মুখস্থ করি ঠাটা ভাঙ্গা। তাহলে ওয়েন শি অ্যারাইভড হোম আফটার আ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং, তার হাজব্যান্ড ঘুমাচ্ছিল। নিশ্চয়ই আপনারা ক্লিয়ার ভাই। ওয়াইল অ্যাগেইন আমরা এটা পড়েছিলাম না, ওয়াইল দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত হলে এক পাশে পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখবেন? দেখেন অন্য পাশে কিন্তু পুরো বাক্য লেখা আছে, পুরো বাক্য না থাকলেও একটা পার্ট লেখা আছে, সাডেনলি আ ডগ কেম। তাহলে দেখেন সাডেনলি ডগ কেম, যেহেতু হঠাৎ করে একটা কুকুর আসছিল, তার মানে আপনি জানেন কেম এর পরে এন্ড আছে, এন্ড এর পরে সেম ক্যাটাগরি ভার্ব হবে। কেম যেহেতু পাস্ট টেন্স আছে, এন্ড এর পরে পাস্ট টেন্স লাগবে, তাহলে বিট লাগবে, বিট দেখেন কামড়াইছে, বিট হলো এ আর বি তে, তাহলে এ আর বির মধ্যে নিশ্চয় উত্তর। এবার আমরা দেখছি ওয়াইল দিয়ে যুক্ত আছে, তার মানে এই পাশে পাস্ট ইনডিফিনিট আছে, আপনি এই পাশে পাস্ট কন্টিনিউয়াস লিখবেন, উত্তর হবে বি। ওয়াইল দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যখন লোকটায় কাজ করছিল ফিল্ডে, হঠাৎ করে একটা কুকুর এসেছিল এবং তারে কামড় দিয়ে দিয়েছে, পাগলা কুকুর আর কি। তারপর আসেন 38 হোয়াট ড্যাশ এট 10 o'clock ওয়েন আই ফোন, ওয়েন দিয়ে যুক্ত আছে ভাই, যখন আমি ফোন করেছিলাম 10টা বাজে আপনি কি করছিলেন? তাহলে হোয়াট ওয়ার ইউ ডুইং এট 10 o'clock, এক্স্যাক্টলি 10টা আপনি কি করছিলেন ওয়েন আই ফোন, যখন আমি আপনাকে ফোন দিয়েছিলাম, কল করেছিলাম। 39-40 এখন আই কুইকলি লস্ট ইন্টারেস্ট ইন মিস্টার রহিমস স্টোরি, আমি হঠাৎ করেই মিস্টার রহিমের স্টোরিতে আগ্রহ হারিয়ে ফেলছি, কারণ হি ওয়াজ ড্যাশ হিমসেলফ, কি লিখবেন? I found it difficult to convince the ticket inspector that I dash my ticket, আইডিয়াটা আপনাদের দিয়েছিলাম, আইডিয়াটা খুব ভালো করে দিয়েছিলাম ভাই। এখানে উত্তর হবে আই কুইকলি লস্ট ইন্টারেস্ট ইন মিস্টার রহিমস স্টোরি, আমি দ্রুতই হারাই ফেলছি আমার আগ্রহ মিস্টার রহিমের গল্পের প্রতি, কারণ হি ওয়াজ আছে ভাই, বুঝতে পারছেন? তাহলে হি ওয়াজ দিয়ে বাক্য শেষ করতে পারবেন না, একটা ভার্ব লাগবে। তার কারণ হলো সে নিজে রিপিট করতেছিল, নিজের কথা যদি উচ্চারণ করতেছিল, মানে আমি যদি মানে আমার নিজের কথাই বেশি বলি, নিজের ঢোল নিজে পিটাই, এটা নিশ্চয়ই মানে ঠিক না, হ্যাঁ আসলেই ঠিক না আমরা যদি করে ফেলি। তাহলে এটাই বলছে আই কুইকলি লস্ট ইন্টারেস্ট ইন মিস্টার রহিমস স্টোরি বিকজ হি ওয়াজ রিপিটিং, সে রিপিট করছিল হিমসেলফ, মানে সে নিজের কথাই কিন্তু বারবার বলছিল। তারপর আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর, আমি টিকেট ইন্সপেক্টরকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছিলাম, আমার মানে কনভিন্স করতে কষ্ট হয়েছিল, কারণ যেহেতু ইন্সপেক্টর দ্যাট আই ড্যাশ মাই টিকেট, মানে কি অর্থটা দাঁড়ায় এরকম, আমি ওই লোকটারে কনভিন্স করতে খুব কষ্ট, মানে এই কাজটা আমার জন্য খুব কঠিন ছিল, টিকেট ইন্সপেক্টরকে কনভিন্স করা যে আমি হারায় ফেলছি আমার টিকিটটা।
এখন দেখেন ভাই, আমার জন্য এটা কঠিন ছিল, মানে আই ফাউন্ড, আমি এটা পেয়েছিলাম, এটা পাস্ট টেন্সে আছে, মানে আমার জন্য কঠিন হয়েছিল। কোন কাজটা কঠিন হয়েছিল? টিকিট যে আমি হারাই ফেলছি এটা বুঝানো। তাহলে বলেন দুটোই পাস্ট টেন্সে আছে, এখন কোন কাজটা আগে ঘটছে? আমি বুঝাইতে কষ্ট হয়েছে নাকি আগে টিকিট হারাইছি? নিশ্চয় আগে টিকিট হারাইছে ভাই। টিকিটটা হারাই ফেলছি না হারাই ফেলছি, এখন আমি মানে হলরুমে প্রবেশ করার সময় দেখি টিকিট নাই, এখন ওরে বুঝাইতে আমার কষ্ট হয়ে গেছিল। বুঝাইতে কষ্ট হয়েছে এটা পাস্ট টেন্সে, আর টিকিট হারাইছি ওটা পাস্ট টেন্সের আগে, মানে পাস্ট পারফেক্টে। তাহলে উত্তর হবে ভাই, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর দ্যাট আই হ্যাড লস্ট মাই টিকেট। এখানে বিফোর আফটারের কিছু না, স্টিল আপনার বুঝতে হবে যে দুটা কাজ, অতীতে দুটা কাজ, যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে উত্তর কি হবে ভাই? এগেইন আমার সাথে পড়েন, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর দ্যাট আই হ্যাড লস্ট মাই টিকেট। যেহেতু আমি টিকিট আগে হারাইছি, তারপর আমি ওনারে বুঝাইতে কষ্ট হয়েছে। আসেন 41, 43 থেকে 43। মেরি ড্যাশ হার হোমওয়ার্ক ওয়েন শি অ্যারাইভড, সো উই অল ওয়েন্ট আউট ফর দ্য ইভিনিং। We asked him why he dash telephoned earlier. He bought a new car because his old one dashed down. উত্তর আসেন ভাই, 41 উত্তর হবে অবশ্যই সি। Mary had finished her homework when we arrived. বলুন স্যার ওয়েন দিন আপনি বললেন পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস। ভাই পাস্ট কন্টিনিউয়াস অপশন নাই, কেমন নাই। এবং বাক্য যখন আপনি পড়বেন অর্থ, তখন আপনি ক্লিয়ার হবেন এই বিষয়টা। বলছে মেরি ড্যাশ আর হোমওয়ার্ক, মেরি করেছিল, মানে বুঝতে পারছেন আপনি, এই পাশে যেহেতু পাস্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক। যখন আমরা পৌঁছেছিলাম, মেরি তার হোমওয়ার্ক কি করছিল না করা শেষ করে ফেলেছিল, বাকি অন্য পাঁচটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো ফলে উই অল ওয়েন্ট আউট ফর দ্য ইভিনিং, আমরা বাইরে গেছিলাম। তার মানে বুঝতে পারছেন, আমরা যখন আসছিলাম মেরি তার হোমওয়ার্কটা শেষ করে ফেলার কারণে আমরা বাইরে যেতে পারছি। আমরা আসছি পাস্ট টেন্সে, তাহলে শেষ করছে নিশ্চয়ই তারও আগে, এই জন্য আমরা বাইরে গেছিলাম সবাই মিলে। তাহলে আপনি কি লিখবেন? এই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট পারফেক্ট। তাহলে মেরি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, হোমওয়ার্ক নিশ্চয় বলে জানেন, ওয়েন উই অ্যারাইভড, সো উই অল ওয়েন্ট আউট ফর দ্য ইভিনিং। উই আস্কড হিম, আমরা তারা জিজ্ঞেস করেছিলাম, ওয়াই হি ড্যাশ টেলিফোন আর্লিয়ার। নেগেটিভ সেন্টেন্স আছে, আপনি পাস্ট পারফেক্ট লিখবেন अगेन, হ্যাড নট টেলিফোন আর্লিয়ার, মানে বুঝেন না? আমরা তারা জিজ্ঞেস করছিলাম কেন সে আগে ফোন করে নাই। আমরা তারা জিজ্ঞেস করছিলাম, জিজ্ঞেস করার কাজটা পাস্ট টেন্সে, টেলিফোন করে নাই কেন এটাও পাস্ট টেন্সের। এখন কোনটা কি করছে? ধরেন আমাদের একটা ক্লাস, এখন আমি আপনাদেরকে আগে জানানোর কথা, আপনাদের আগে না জানে আমি ক্লাস শুরু করে দিছি, তখন আপনাদেরকে বলবেন, মানে পরে বলবেন আর কি, স্যার মানে আপনি আমার আস করলেন, আপনি আমারে আস করেছিলেন, আপনি আমাকে আস করেছিলেন কেন আমি আপনাদেরকে আগে জানাই নাই, আপনি কেন আপনাকে কেন আমি আগে জানাই নাই। আস করছিলেন এটা পাস্ট টেন্সে, আস করেছিলেন কোন টেন্সে? পাস্ট টেন্সে। আর কোন জিনিসটা নিয়ে আস করছিলেন, কেন জানাই নাই, তাহলে মানে জানানো বা না জানার কাজটা কি? আস করার আগের কাজ না পরের কাজ? নিশ্চয় আগের কাজ। আপনি আস করছিলেন তো আমাদের, স্যার জানালেন না কেন, ক্লাস করে ফেলেন নিজে নিজে, ঘটনা কি? বিষয়টা এরকম। তাহলে আপনি খেয়াল করছেন আস করার কাজটা পাস্ট টেন্সের, তাহলে আপনাকে ক্লাসের ব্যাপারে জানানো বা না জানার কাজটা কি আরো আগের, হলো পাস্ট পারফেক্ট। এটাই বলছে উই আস্কড হিম, আমরা তার প্রশ্ন করেছিলাম কেন সে আগে টেলিফোন করে নাই, পরে করলে কেন? এটা বিয়ের দাওয়াত আছে, আগে ফোন দিবে না, এটাই বলছে। তাইলে ভাই কি হবে? উই আস্কড হিম, আমরা তারা জিজ্ঞেস করেছিলাম। এখানে আস্ক অর্থ জিজ্ঞেস করা, আস্ক অর্থ চাওয়া হয় আমরা জানি। তাহলে আমরা তারা জিজ্ঞেস করেছিলাম কেন সে আগে ফোন করে নাই, তাহলে জিজ্ঞেস করেছিলাম পাস্ট টেন্সে, ফোন করে নাই কেন, এই ফোন করার কাজটা কিন্তু ভাই আস্ক করার আর আগের, ফলে ওটা পাস্ট পারফেক্ট লাগবে। সেম কথা এখানেও, হি বট আ নিউ কার, সে একটা নতুন গাড়ি কিনছিল কারণ তার পুরাতন পুরাতন গাড়িটা ভেঙে গেছিল। ভাই খুব নর্মাল সেন্স না, যে আগে নতুন গাড়ি কিনে না আগে পুরাতন গাড়ি ভাঙে। নতুন গাড়ি যেহেতু সে কিনে ফেলছে, তার মানে কিন্তু নতুন গাড়ি কেনার কারণটা কি? তার পুরাতন গাড়িটা ভেঙে গেছে, আগে পুরাতন গাড়িটা নষ্ট হয়েছে, ফলে এটা আগের কাজ, ফলে এটা পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? বিকজ হিজ ওল্ড ওয়ান হ্যাড ব্রোকেন ডাউন। ওল্ড ওয়ান মানে হলো ওল্ড কারটা। 44 থেকে 46। Before the Aryans dashed to India, the Koiborto and other ethnic group had lived there. রিডিং পড়লে যারা অর্থ বুঝবেন সহজে পারবেন ইনশাআল্লাহ। The examination dash before I reached the hall, এটা খুব ইজি, বিফোর আছে, পরে পাস্ট ইনডিফিনিট আছে। She told his name after, আগে পাস্ট ইনডিফিনিট আছে, আফটার আছে, বুঝতে পারছেন? এটা খুব সহজে পারবেন, এটা খুব পরীক্ষা আসে। উত্তর দেখা হয় একসাথে। Before the Aryans came to India, মানে আরিয়ানরা ইন্ডিয়াতে আসার আগে, the Koiborto and other ethnic group had lived there, ওখানে বাস করতো। চিন্তা করেন ভাই, আরিয়ানরা মানে আর্যরা, যেটা আমরা বাংলা বলি, আর্যরা ইন্ডিয়াতে আসার আগে কৈবর্তরা এবং অন্যরা বাস করতো। তাহলে আর্যরা বাস করতো, আর্যরা এসেছিল, আর কৈবর্তরা অন্যরা বাস করতো, কোনটা আগে? অন্যরা আগে বাস করতো, এটা পাস্ট পারফেক্ট। আর আর্যরা আইসা বাস করা শুরু করছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো আমাদের নর্মাল সেন্স। আর এখানে একটা ক্লু আছে, বিফোর আফটার আছে। দেখেন ভাই, বিফোর যদি বাক্যে কনজাংশন আকারে বসে, নর্মালি আমরা বাক্যের মাঝেই লিখি, এটার মতো আমরা মাঝে লিখি, আফটার মাঝে লিখি। তবে এটাও খেয়াল রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়ে প্রশ্ন আসে আপনাকে আমাকে কনফিউজ করে ফেলার জন্য। সেটা হলো কখনো কখনো বিফোর এবং আফটারকে বাক্যের শুরুতে ওনারা ব্যবহার করে। কনজাংশন আকারে যদি আপনি বিফোর আফটারকে বাক্যের শুরুতে পান,
আপনি তখন খেয়াল করবেন বিফোর আফটার যেহেতু বাক্য শুরুতে আছে কনজাংশন আকারে, নিশ্চয়ই বাক্যের মাঝে কমা পাবেন, তারপর আবার একটা নতুন বাক্য শুরু হবে। তখন আপনি যেটা করবেন, আমরা পড়েছি এইভাবে, বিফোর মানে পূর্বে, পূর্বে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট, আফটার মানে পরে, পরে হয় পাস্ট পারফেক্ট, পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট। তার মানে বিফোর মানে পূর্বে, পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, আর অন্য দুই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পয়েন্টটা হলো ভাই, বিফোর আফটার যদি বাক্যের শুরুতে বসে কনজাংশন আকারে, নিশ্চয় বাক্যের মাঝে কমা থাকবে, আর একটা বাক্য থাকবে। তখন আপনি ধরে নিবেন এই কমার পরে যে বাক্যটা আছে এটা আগের বাক্য। কমার পরে বাক্যটা আপনি আগে পড়বেন। পড়ি আমরা, দা কৈবর্ত এন্ড আদার এথনিক গ্রুপস হ্যাড লিভড দেয়ার বিফোর দ্য আরিয়ানস ড্যাশ টু ইন্ডিয়া। তাহলে দেখেন বিফোরটা আপনি যদি আপনি কমার পরবর্তী বাক্যটা আগে পড়েন, দা কৈবর্তন আদার এথনিক গ্রুপস হ্যাড লিভড দেয়ার, আগে পড়লেন বিফোর, তার মানে এটা দেয়ারের পরে বিফোর আছে, তার মানে বিফোর আগে পাস্ট পারফেক্ট কিন্তু আছে, বিফোরের পরে হবে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, যেখানে আমরা কি লিখবো, কেম লিখলাম। আশা করি বুঝতে পারছি ভাই এই বকবকটা। এটা আমার এই পয়েন্টটা আরেকবার বলি, তারপর বলি, এটা খুব কাজে দেয়। পিন পয়েন্ট এরর নামে একটা বিষয় আছে না, পিন পয়েন্ট এরর যারা বিশেষ করে চট্টগ্রামে পরীক্ষা দেন, রাজশাহী জাহাঙ্গীরনগরে আসে, চট্টগ্রামে খুব করে দেখা যায়, মানে একটা বাক্য লেখা থাকে, লেখার বাক্যের 4-5টা অপশন আন্ডারলাইন করা থাকে, যেগুলো একটা ভুল বের করেন, ওখানে এই কোশ্চেন কিন্তু খুব দেখা যায়, স্টুডেন্টের কনফিউশনে পড়ে। এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, তার মানে বিফোর আফটার যদি বাক্যে কনজাংশন আকারে বসে, বাক্যের মাঝে কমা থাকবে, আবার একটা বাক্য হবে। তখন আপনি যেটা করবেন ভাই, আমাদের বিফোর আফটারের প্যাটার্নটা খেয়াল রাখার জন্য কমার পরবর্তী কথাটা আগে পড়বেন, তাইলে আপনি ওই যে বিফোর মানে পূর্বে, পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, এটা মানে অঙ্কটা করতে সহজ হবে, মানে সমাধান করতে সহজ, এটা তো সহজেই পাচ্ছেন। বিফোর মানে পূর্বে পাস্ট পারফেক্ট লেখেন, দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল, মানে হলে প্রবেশ করার আগেই এক্সাম শুরু হয়ে গেছে। দেখেন ভাই, আই রিচ দ্য হল, এই রিচ ভার্বের পর কিন্তু কোনো প্রিভিশন থাকে না, কেমন। শি টোল্ড মি হিজ নেম, সে আমাকে তার নাম বলেছিল, আফটার পরে, হি আফটারের আগে দেখেন পাস্ট পারফেক্ট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, আফটার পরে পাস্ট পারফেক্ট লিখবেন, আফটার হি হ্যাড লেফট, মানে শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, মানে সে চলে যাওয়ার পরে সে তার নাম বলছিল, মানে ছেলেটা চলে যাওয়ার পরে মেয়েটায় তার নাম আমাকে বলছে। আসেন ভাই 47 থেকে 50, we hoped that she dash able to return in time. She reassured me that she dashed the card. She told me that she dashed London next month. He mentioned that he dashed in my room the previous day. খেয়াল আছে ভাই, ওই যে বলছিলাম না সিকোয়েন্স অফ টেন্সের বিষয়, মানে প্রিন্সিপাল ক্লজ যেটা, মানে দ্যাট যুক্ত অথবা ক্লজ মার্কা যুক্ত যে পার্টটা, ওটা সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপালটা হলো আগেরটা। এখন যদি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে হতে পারে বলেছিলাম, তবে এটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, আপনি সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে লিখবেন এটা, এবং পরীক্ষায় সেটা বলেছি আগেও, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে হলে ভাই অন্য পাঁচটা অবশ্যই পাস্ট টেন্সেই থাকবে, সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, বাক্য পড়লে আমরা বুঝবো। আসেন 47-এ আমরা উত্তর লিখবো, উই হোপড দ্যাট শি ড্যাশ, আর কোন অপশন আছে পাস্ট টেন্স মোডের? নাই, ফলে উই হোপড দ্যাট, আমরা প্রত্যাশা করেছিলাম যে, শি উড বি এইবল, সে সক্ষম হবে, টু রিটার্ন, ফিরতে, ইন টাইম, ঠিক সময়ে। শি রিঅ্যাসিউরড মি, সে আমার পুনরায় আশ্বস্ত করেছিল যে, পাস্ট টেন্স আছে, এগেইন আপনি কোন টেন্সে লিখবেন? শি রিঅ্যাসিউরড মি, পাস্ট টেন্স যেহেতু আছে আপনি পাস্ট টেন্সে লিখবেন, পাস্ট পারফেক্ট লিখতে পারেন, অপশন দেখেন, আর আপনি পাস্ট টেন্স নাই, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, শুধু পাস্ট পারফেক্টে আছে, তাহলে শি রিঅ্যাসিউরড মি, সে আমার পুনরায় আশ্বস্ত করেছিল যে, শি হ্যাড পোস্টেড দ্য কার্ড, সে কার্ডটা পোস্ট করেছিল, মানে সে আগে কার্ডটা পোস্ট করছে, আগে কার্ডটা পোস্ট করে আইসা তারপর সে আমার বলছে, স্যার আমি আসলে পোস্ট করছি। তাহলে আমার আশ্বস্ত করেছিল পাস্ট টেন্সে, আমার যে বিষয় নিয়ে আশ্বস্ত করছে সেটা হলো কার্ডটা পোস্ট করছে, সেটা আগে করছে, ফলে ওটা পাস্ট পারফেক্ট আছে। দেন শি টোল্ড দ্যাট, এবং পরীক্ষা যদি এখানে পাস্ট টেন্সের একটা অপশন থাকতো, তাও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট লিখতাম, বুঝে নিচ্ছেন। শি টোল্ড দ্যাট, পাস্ট টেন্স আছে, আপনি পরেও পাস্ট টেন্স লিখবেন, কি লিখবেন দেখেন, শি টোল্ড দ্যাট শি ড্যাশ লন্ডন নেক্সট মান্থ, আপনি কি লিখবেন ভাই? পাস্ট টেন্স কোন অপশনটা লিখবেন? শি টোল্ড, সে আমার বলেছিল, দ্যাট যে, শি উড ভিজিট লন্ডন নেক্সট মান্থ, সে আগামী মাসে ভিজিট করবে, এটা একটা প্ল্যান্ড ওয়ার্ক। অতীতের যদি এই পাশে পাস্ট টেন্স থাকে, মানে প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে থাকে, এরপরে সাবঅর্ডিনেট পার্টে যদি ভবিষ্যতের কোনো একটা সময় উল্লেখ থাকে, তখন আমরা কিন্তু এই যে উড ভার্বের বিশ্রাম লিখবো, এটা একটা প্ল্যান্ড ফিউচার ওয়ার্ক বোঝাতে আমরা এভাবে লিখি। তাহলে শি টোল্ড মি, সে আমাদের বলেছিল যে শি উড ভিজিট লন্ডন নেক্সট মান্থ, সে আমরা আগেই বলছে সে ভিজিট করবে আগামী মাসে লন্ডনে। দেন হি মেনশনড, সে মেনশন করেছিল, দেখেন ভাই পাস্ট টেন্সে আছে, মেনশন হতে কিন্তু ভার্ব, সংযুক্ত হলে সবসময় নাউন হয় না কিন্তু, হ্যাঁ, ইডি ফেলে দেন তাও মেনশন কিন্তু ভার্ব। সে আমরা উল্লেখ করেছিল যে পাস্ট টেন্স আছে, পরে পাস্ট টেন্স লাগবে, পাস্ট পারফেক্ট নাকি অন্য কিছু আমরা দেখি, দ্যাট যে, হি ড্যাশ ইন মাই রুম ইন দ্য প্রিভিয়াস ডে। খেয়াল রাখেন এই পয়েন্টটা, আমরা তো অর্থ বুঝি যে আমরা যখন দেখবো পাস্ট টেন্সে আছে আমাদের প্রিন্সিপাল ভার্বটা, অন্য ভাষায় আমরা পাস্ট টেন্সে লিখবো, পাস্ট ইনডিফিনিট লিখতে পারি, পাস্ট পারফেক্ট লিখতে পারি। এখন মোস্টলি আমরা ইনডিফিনিট লিখি। একটা পয়েন্ট বলছিলাম, যদি ভবিষ্যতের সময় উল্লেখ থাকে আমরা উড প্লাস ভার্বটা লিখবো বেস ফ্রম, আর যদি অতীতের কোনো সময় উল্লেখ থাকে, দা প্রিভিয়াস ডে,
মানে প্রিন্সিপাল ভার্বটা পাস্ট টেন্সে আছে এবং সাবঅর্ডিনেট ক্লজের পার্টে আমরা যখন অতীতের কোনো সময় উল্লেখ থাকবে তখন আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট লিখবো, যেটা আমাদের ওই আইডিয়াটা দেয় যে অতীতের দুটা কাজ, যে কাজ আগে ঘটছে পাস্ট মিনিট, পরেরটা যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট মিনিট। এটাই বলছে হি মেনশন দ্যাট হি হ্যাড লেন ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে। সে আমারে মেনশন করছিল যে সে ঘুমাইছিল আমার রুমে আগের দিন, মানে আমি আপনার রুমে যা আগে ঘুমিয়ে গেছি, আপনারা আমি পাই নাই, আমি খুব বিপদে পড়ে আপনাকে আমি চিনি আপনার রুমে যা ঘুমিয়ে গেছি, না আপনি রুমে আসেনও নাই, আর ঘুমাই টুমাই আমি 2 দিন পরে আপনার বললাম যে ভাই তোমার রুমে কিন্তু আমি একদিন ঘুমাইছিলাম, তুমি ছিল না, বাড়ি গেছিলাম। তাহলে আমার ঘুমের কাজটা কিন্তু আগে ঘটে গেছে, তারপর আপনারা জানাইছি, ওটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স, এটাই বলছে। তাহলে ভাই হি মেনশন দ্যাট হি হ্যাড লেন ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে। লেন শব্দটা কিন্তু ভাই ইন্ট্রানজিটিভ ভার্ব, খেয়াল করেন, ইন মাই রুম এটা কিন্তু অবজেক্ট না, অ্যাডভার্বিয়াল, লেনটা ইন্ট্রানজিটিভ ভার্ব। মোটামুটি ভাই আপনাদের সাথে এই ছিল টেন্সের প্র্যাকটিস ক্লাস। আশা করি আমি টেন্সের যতগুলো অ্যাঙ্গেল থেকে পরীক্ষা আসার মতো বা আপনাদের জানা প্রয়োজন সবগুলো অ্যাঙ্গেল আপনাদেরকে বুঝাতে পেরেছি। বেসিক ক্লাস তো করালাম, আজকে প্র্যাকটিস ক্লাসটা শেষ। প্রত্যাশা করব আপনি টেন্সের উপর এখন বস হয়ে গেছেন। আপনার পক্ষে সম্ভব হলে এই ক্লাসগুলো ছাড়াও আপনার যে বই আছে ওই বই ধরে আরো কিছু প্র্যাকটিস করতে পারেন। আশা করছি আপনি কোনো প্র্যাকটিস করতে গিয়ে ভেজালে পড়বেন না। যদি আপনি পড়েন আমি তো আপনার সাথে আছি। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।